গোবিন্দ চুপ করে এক মনে মাছ ধরছিল। তাকে ঘটনার বর্ণনা দিতেই তার মুখ দেখলাম কেমন ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। বোধহয় এই ব্যাপারে সে কিছু জানে। সে আমার সাথে ছুটে এলো। ব্যাপার দেখে তার মুখ চোখ সাদা হয়ে গেল। সে বলল, সর্বনাশ হয়ে গিয়েছে। এমন সময় সুদ ছেঁড়া বন্ধ হয়ে গেল। চারিদিক নিস্তব্ধ, অন্ধকার, সাথে বৃষ্টি। একটা ঝিঝি পোকার শব্দ পর্যন্ত নেই চারিদিকে। হঠাৎ করেই তারা যেন মরে গিয়েছে। গোবিন্দ হাতে ধরা হ্যারিকেনের আলোয় দেখলাম তার মুখ বিবর্ণ। হঠাৎ হ্যারিকেনের আলোটা নিভে গেল। তারপর একটা মৃদু পায়ের শব্দ। গাছের চারপাশে কি যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। শব্দটা আমাদের পেছন থেকে এসে থেমে গেল। জিনিসটা ঠিক কি জানি না, তবে বুঝলাম সেটা আমাদের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। আমার শরীরের সমস্ত রক্ত ঠান্ডা হয়ে গেছে। শরীরে আর প্রাণ নেই, কেমন যেন হালকা হয়ে গিয়েছে শরীরটা। হঠাৎ গোবিন্দ পালিয়ে গেল আর বলল, মাস্টারমশাই, সময় নেই, পালান পালান। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু রয়েছি আপনাদের সঙ্গে। বঙ্গকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আপনি শুনতে চলেছেন একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভয়ের গল্প, দীপ্তেশ দাসের কলমে রক্তাক্ত চাঁদ। চাঁদ কখনো কি রক্তাক্ত হতে পারে? সকল রহস্য জানতে হলে আমাদের যেতে হবে একটি গ্রামে। শুনতে থাকুন দীপ্তেশ দাসের কলমে রক্তাক্ত চাঁদ। ট্রেন যখন মল্লিকপুর স্টেশনে এসে থামল, তখন ঘড়িতে প্রায় 6:15 বাজে। ইতিমধ্যে সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঢলে পড়েছে। একটা মৃদু আধারের চাদর ছড়িয়ে পড়েছে চারিদিকে। সুটকেস হাতে স্টেশনে নেমে চারিদিকে চেয়ে দেখলেন সোমনাথ দত্ত। তিনি অবাক হয়ে গেলেন। এটা কি কোনো রেল স্টেশন? স্টেশন চত্বর পুরো ফাঁকা, আর তার সাথে যত দূর পর্যন্ত চোখ যায় কোথাও কিচ্ছু নেই। একটা বাড়ি কি দোকানপাটও কোনো কিছুই নেই। ওই দূরের প্রান্তরের শেষ এই গোধূলি বেলায় আকাশ যেন সেখানে গিয়ে মিশে গেছে। তাকে বাদ দিলে আর মোট 2 জন নেমেছে এই স্টেশনে। অনেক কষ্ট করে পরীক্ষায় পাশ করার পরে একটা চাকরি জুটিয়েছে সে। তাই এত দূর সত্ত্বেও চাকরি ছাড়তে পারেনি। একটা চাকরির খুব দরকার ছিল তার। কই দেখি টিকিটটা দেখি। এরকম ফাঁকা একটা জায়গায় হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ শুনে একটু চমকে গিয়েছিলেন সোমনাথ। সে একটু থতমত খেয়ে বলল, কে? কে আবার? আমি এই স্টেশনের টিকিট কালেক্টর, স্টেশন মাস্টার, আর যা যা হয় সব আমি। সে যাই হোক, কই দেখি টিকিটটা। ও, টিকিট? আচ্ছা, এই নিন। জামার পকেটের ভেতরে হাত ঢুকিয়ে একটা টিকিট বার করে দেখালো সে। সোমনাথের এই ভেবে অবাক হলো যে এই স্টেশনেও টিকিট চেক হয়। ভারী আশ্চর্য ব্যাপার। টিকিট কালেক্টর টিকিটটা পরীক্ষা করে তাকে ফেরত দিয়ে বলল, ঠিক আছে। তা বলছি দাদা, যাবেন কোথায়? আপনাকে তো কখনো দেখিনি। নতুন লোক বলেই তো মনে হচ্ছে। কোনো কাজে এসছেন নাকি? হ্যাঁ দাদা, ঠিকই ধরেছেন। আমি এখানে একেবারে নতুন। আসলে আমার এখানকার একটা স্কুলে চাকরি হয়েছে, তাই এখানে আসা আর কি। এ বাবা, আগে বলবেন তো, এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। আহা, কিছু মনে করবেন না দাদা। আরে না না। তা বলছি, কোন স্কুলে আপনার চাকরি হয়েছে? যাবেন কি করে? আমার চাকরি হয়েছে ওই হরিনারায়ণপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে। আর সেটাই এখন ভাবছি দাদা, যে যাব কি করে। আমি তো এখানে একেবারে নতুন, কিছুই চিনি না। কি করে যাই বলুন তো? হরিনারায়ণপুর স্কুল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু হরিনারায়ণ গ্রাম তো এখন এখান থেকে অনেকটাই দূর। এইখান থেকে মাইলখানেক গেলে একটা বাস রাস্তা পড়বে, আর সেখান থেকে বাসে শেষ স্টপেজ। বাসে প্রায় 1.5 ঘন্টার পথ। কেন, বিনোদবাবু কিছু বলেননি? আসলে খবর দিয়ে আসা হয়নি। বিনোদবাবুকে কি আপনি চেনেন? হ্যাঁ, ভালো করেই। তিনি মাঝে মাঝে ট্রেনে করে শহরের দিকে যান বইপত্র কেনার জন্য। আর স্টেশনে যারা আসে তাদের সবাইকেই আমি ভালো করে চিনি।
আসলে হাতে গোনা কয়েকজনই তো ট্রেনে যাতায়াত করে কিনা, তাই আর কি। সে যাকে, কথায় কথায় দেরি হয়ে গেল, আর দেরি করবেন না। সন্ধ্যে 7টায় কিন্তু শেষ বাস। বেরিয়ে পড়ুন, বেরিয়ে পড়ুন। আমি একজনকে আপনার সাথে পাঠাচ্ছি, সে আপনাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আরে না 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 না, কিছু করতে হবে না, কিছু করতে হবে না। বলে তিনি গলা উঁচিয়ে বার দুয়েক একটা নাম ধরে হাঁক দিলেন। জগৎ, এই জগৎ, কই রে, একবার আয় বাবা। এখানে যে তৃতীয় কেউ থাকে এইমাত্র খেয়াল করলো সে। ডাকার সঙ্গে সঙ্গে সামনে ছোট্ট স্টেশন ঘর থেকে একটা ওই 16 কি 17 বছর বয়সী ছেলে বেরিয়ে এলো। কই রে, একবারটি জানা বাবা, ইনি আমাদের এখানে নতুন এসছেন স্কুল শিক্ষক হিসেবে। ওনাকে একটু বাস স্ট্যান্ড অব্দি পৌঁছে দিয়ে তো। কথাটা বলার সঙ্গে সঙ্গে ছেলেটা আবার ঘরের মধ্যে ঢুকে একটা সাইকেল নিয়ে বেরিয়ে এলো। তারপর বলল, আসুন মাস্টার মশাই। হ্যাঁ আসছি আসছি দাদা, অনেক উপকার করলে। আরে ঠিক আছে ঠিক আছে, আমি যেতাম, কিন্তু এক্ষুনি ডাউন ট্রেন আসবে, তাই যেতে পারবো না। আর হেডমাস্টার মশাই এর সাথে আসবেন সময় পেলে। তিনি মাঝে মাঝে আসেন, গল্পগুজব হয়, এলে খুব ভালো লাগবে। বুঝতেই পারছেন, এই নির্জন স্টেশন, একা থাকতে হয়, কেউ এলে ভালো লাগে। আচ্ছা, সাবধানে যাবেন। এই মাস্টার মশাইকে সাবধানে নিয়ে যাস। ছেলেটা ঘাড় নেড়ে উত্তর দিল। আমি সাইকেলে চেপে পড়লাম। ছেলেটিও প্যাডেল ঘোরাতে শুরু করলো। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে ছেলেটিকে জিজ্ঞেস করলাম, কিসে পড়ো বাবু তুমি? আমি পড়াশোনা করি না স্যার, 10 ক্লাস অবধি পড়েছিলুম, তারপর আর হয়নি। গ্রামগঞ্জের ব্যাপার। আমার বাবার বেড়ে ওঠা গ্রামে। বাবার মুখে গল্প শুনেছিলাম, টাকা পয়সার অভাবে গ্রামের অনেক ছেলে মেয়েকে নাকি খুব অল্প বয়স থেকেই কাজে লেগে যেতে হয়। তাই এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করলাম না। যদি ছেলেটি কিছু মনে করে। তাহলে তুমি কি করো? আমি এই বাবার সাথে চাষের কাজে সাহায্য করি। ও আচ্ছা, তা বলছি স্টেশনে কি করছিলে তুমি? বাবাকে নিতে এইছিলাম, বাবা পরের স্টেশনে গেছে কাজে। আর তাছাড়া ওখানেই আমাদের জমি কিনা, মাঝে মধ্যে দেখাশোনা করতে হয়। সবে বর্ষা পড়েছে তো, এই কেবল রোপণ হয়েছে, তাই আর কি। বাবা, তাই? প্রতিদিন আসতে হয় বুঝি? হ্যাঁ, এখন একটু যত্ন না নিলে ভালো ফসল হবে কি করে বলেন দেখি। তা আমায় যে ছাড়তে এলে, এর মধ্যে তোমার বাবা যদি ফিরে আসেন? না না, বাবার ট্রেন আসতে আধা ঘন্টা লাগবে। আপনি যেই ট্রেন থেকে নামলেন ওই ট্রেনে করেই গেছে বাবা। টুকিটাকি কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে চলছিলাম আমরা। পিচ বাঁধানো রাস্তা চোখে পড়ল। বুঝলাম এটাই মেন রাস্তা। কিন্তু বাস স্ট্যান্ড এখানে কোনো কিছু চোখে পড়ল না। ছেলেটিকে জিজ্ঞেস করতে সে মৃদু হেসে উত্তর দিল, এখানে বাস স্ট্যান্ড নেই স্যার, লোকজন থাকলে দাঁড়ায় আর না থাকলে দাঁড়ায় না। মনে মনে ভাবলাম, বাহ চমৎকার। মানে কোনো রকমে বাস মিস হয়ে গেলে এই খোলা প্রান্তরে সম্পূর্ণ নির্জনে একা দাঁড়িয়ে থাকো। আর সন্ধ্যে 7টার শেষ বাস, কোসমিন কালও শুনিনি বাবু। ভালো জায়গায় এসেছি বটে। এমন সময় দূরে একজোড়া হেডলাইটের আলো স্পষ্ট দেখা গেল। বাস আসছে। যাকে বাস এসে দাঁড়ালো। বাসে উঠে পড়লাম। আসি রে বাবু, সাবধানে যাস কেমন? হ্যাঁ হ্যাঁ, আপনিও স্যার। প্রায় ঘন্টাখানেকের পর যখন বাস থেকে নামলাম, তখন চারদিকে অন্ধকার গাঢ় হয়ে নেমে এসেছে। সামনে একটা বট গাছ, তার নিচে একটা চায়ের দোকান। চায়ের দোকানে দেখে বেশ লাগলো। রাস্তায় সারাদিন যা গেল, একটু চায়ের খুব দরকার ছিল। সেই চায়ের দোকানে ঢুকে গিয়ে বললাম, দাদা একটা চা দেবেন তো? সামনে উপস্থিত 3 জন আমার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো। বোধহয় স্মৃতিতে একবার উকি দিল। আর তারপর বুঝলো আমি এখানে নতুন। আমি প্রথম কথা বলা শুরু করলাম। নমস্কার, আমার নাম সোমনাথ দত্ত, স্থানীয় প্রাইমারি বিদ্যালয়ের নতুন শিক্ষক। এই সবে মাত্র এসেছি। উপস্থিত একজন প্রতি নমস্কার করে বলল, নমস্কার নমস্কার। আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন।
ততক্ষণে চা তৈরি হয়ে গেছে। গরম চা হাতে নিয়ে তাতে একবার চুমুক দিয়ে ফাঁকা একটা বেঞ্চের উপর গিয়ে বসলাম। তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা, প্রধান শিক্ষক বিনোদবাবুর বাড়িটা কোথায় বলতে পারেন? বিনোদবাবুর বাড়ি যাবেন তো? দাঁড়ান। রাজু, এই রাজু, এই রাজু, শুনছিস? হ্যাঁ, বল রে পরেশ দা। দাঁড়া দাঁড়া, দোকানের ঝাপটা দিয়ে আইতেছি। পাশ ফিরেছে, দেখলাম একজন মাঝবয়সী সাইকেল দোকানি দোকানে ঝাঁপ বন্ধ করছে। আমি একবার হাত ঘড়িটার দিকে দেখলাম, ঘড়িতে এখন সবে 8:30। তারপর বললাম, এখানে এখনই সব বন্ধ হয়ে যায় বুঝি? হ্যাঁ, ওই আর কি, শেষ বাস হল্ট হলেই সবই বন্ধ হওয়া শুরু হয়ে যায়। রাত 9টার মধ্যে বাজারহাট, রাস্তাঘাট কোথাও প্রায় কিছুই থাকে না। এবার মাঝবয়সী ছেলেটি এসে দোকানের সামনে দাঁড়ালো। তারপর বলল, হ্যাঁ ক পরেশ দা, কিছু বলছিলি? হ্যাঁ রে রাজু, বলছি শোন না, ইনি হলেন সোমনাথ দত্ত, আমাদের প্রাইমারি স্কুলের নতুন শিক্ষক। তোর বাড়ি তো বিনোদদার বাড়ির কাছেই, তাই এনাকে একটু সাথে নিয়ে যেত। আচ্ছা ঠিক আছে রে পরেশ দা। মাস্টারমশাই নমস্কার। নমস্কার। চলেন তাহলে। হ্যাঁ চলুন। এই বলেই শেষ হয়ে যাওয়া চায়ের কাপটা ফেলে দোকানে চায়ের দাম মেটাতে যাব, এমন সময় পরেশদা বলে উঠলেন, আরে কি মুশকিল, ও মশাই আপনি রাখুন তো, আমি দিচ্ছি, আপনি যান। আরে না না, তা কি করে হয়, আমি দিচ্ছি। আরে ছাড়ুন তো মশাই, একটা চাই তো। আমি আমতা আমতা করছিলাম। আরে কিচ্ছু ভাবতে হবে না। এই রাজু, দাদাকে সঙ্গে করে নিয়ে যা। আর শুনুন, মাঝে মাঝে সময় পেলে অবশ্যই কিন্তু আসবেন দোকানে, ঠিক আছে? আড্ডা হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, নিশ্চয়ই আসবো। মিনিট 10 মোড়ম বিছানো রাস্তা দিয়ে হাঁটার পর বিনোদবাবুর বাড়ি পৌঁছালাম। ওই রাজুদাই পুরোটা পৌঁছে দিল। বিনোদবাবু বললেন, এই সোমনাথ, শোনো, আজকের দিনটা এখানেই থেকে যাও। গিন্নিকে তোমার কথা বলে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আর তোমার থাকার ব্যবস্থা ওই স্কুলের ঘরের পাশেই স্কুল লাগোয়া একটা ঘর আছে, ওখানেই হয়েছে, কেমন? তোমার আগের মাস্টার মশাইও ওখানেই থাকতেন, কিন্তু সমস্যাটা হচ্ছে তোমাকে না ওখানে একলাই থাকতে হবে। মানে তুমি পারবে তো? আর অসুবিধা যদি হয় তাহলে আমার এখানেই থেকে যাও, আমার কোনো তাতে সমস্যা নেই। আরে না না স্যার, কোনো অসুবিধা হবে না, আমি স্কুল ঘরেই থেকে যাব। রাতের খাবার সেরে পথের ক্লান্তির দরুন তাড়াতাড়ি বিছানায় লম্বা হলাম, আর সাথে সাথেই গভীর ঘুমে আচ্ছন্ন হলাম। রাতে ঘুম বন্ধ হলো না। ঘুম যখন ভাঙল তখন ঘড়িতে প্রায় 8টা বাজে। এ বাবা, অনেকটা দেরি হয়ে গেছে। সবাই কি ভাবছেন কি জানি। বিছানা ছেড়ে বাইরে গেলাম। বাইরে বেরোনোর সাথে সাথেই বিনোদবাবুর স্ত্রী বললেন, উঠে পড়েছ বাবা? তা রাতে কোনো সমস্যা হয়নি তো? না না বড় মা, কোনো অসুবিধা হয়নি। হাত মুখ ধুয়ে নাও, আমি চা বসাচ্ছি। হ্যাঁ, আচ্ছা স্যার কোথায়? স্যারকে দেখছি না যে। তিনি তো বাজারে গেছেন। আচ্ছা আচ্ছা, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনাদের ঘরে আর কেউ নেই? কাল থেকে দেখছি আপনারা দুজন একাই রয়েছেন। মানে বলছি, আপনাদের সন্তান সন্ততি? আমাদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে বুঝলে তো, তাই বুড়ো বুড়ি একাই থাকি আর কি। ওই ওরা মাঝে মধ্যে এসে একটু ঘুরে যায় আর কি। ও আচ্ছা আচ্ছা, বলেই হাত মুখ ধুতে চলে গেলাম। হাত মুখ ধুয়ে সবে মাত্র চা শেষ করেছি, তখনই বিনোদবাবু ফিরলেন। আরে সোমনাথ যে, তা কখন ঘুম থেকে উঠলে? এই একটু আগে স্যার। আচ্ছা বেশ, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আজ প্রথম দিন তো। হ্যাঁ নিশ্চয়ই স্যার। নাওয়া খাওয়া সেরে সময় মতো তৈরি হয়ে নিলাম। বিনোদবাবুর সাথেই একসাথে স্কুলে গেলাম। তিনি সবার সাথে আমায় পরিচয় করিয়ে দিলেন। স্কুলটা ছোটখাটোর মধ্যে বেশ ভালোই। গ্রামের এই একমাত্র প্রাথমিক বিদ্যালয় এটাই, তাই ছাত্রছাত্রীর অভাব নেই। আমার জন্য যে ঘরটির বন্দোবস্ত করা হয়েছে সেটিও দেখলাম বেশ ভালোই, একজনের পক্ষে দিব্যি চলনসই।
স্কুল শেষ করে বিনোদবাবুর সাথেই আবার বাড়ি ফিরলাম। সেদিনও বিনোদবাবু আমার স্কুল ঘরে থাকতে দিলেন না। স্কুল ঘরে থাকা শুরু করলাম তার পরদিন থেকে। আমার পক্ষে বেশ ভালোই হয়েছে। ছুটির পর আর কোথাও যেতে হয় না, যাতায়াতের কোনো ঝামেলা নেই। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। সেদিন চায়ের দোকানে চা বিস্কুট সহযোগে দোকানে বেশ আড্ডা জমেছে। পরেশদাও আছেন। বিকেলের দিকে তুমুল বৃষ্টি হয়েছে। বেশ কিছুদিন ধরে বেশ ভারী বৃষ্টি হচ্ছে। সে বৃষ্টিতে গ্রামের নদী নালা খাল বিল সব একাকার হয়ে গিয়েছে। পরেশদা বললেন, ধুর, কি জলটাই না হচ্ছে এবছর, কোনো কিছুরই আর ঠিক ঠিকানা নেই। সেখানে উপস্থিত একজন বললেন, হ্যাঁ, যেন প্রলয়ের বর্ষা নেমেছে একেবারে। এই পরেশদা, শুনেছ এই জলের মধ্যেও গোবিন্দ বলছে মাছ ধরতে যাবে? হ্যাঁ, ওর আর কি কাজ আছে বল, ও তো যাবেই। এবার বেঞ্চের একপাশে গুটিসুটি মেরে বসে থাকা গোবিন্দ উত্তর দিল, আর আছেটা কি জীবনে, এই একটাই তো নেশা। কথাটা শুনে আমার কানটে নাড়া দিয়ে উঠল, কারণ বড়শি দিয়ে মাছ ধরতে আমার চমৎকার লাগে। আমারও এটা এক প্রকার নেশা। কত জায়গায় মাছ ধরেছি এভাবে। আমি বললাম, এই গোবিন্দ, মাছ ধরতে যাবে? আমায় নিয়ে যাবে গো, আমারও এই মাছ ধরা একটা নেশা, বুঝলে তো। গোবিন্দ বেশ উৎফুল্ল স্বরে খুশি হয়ে বলল, আরে হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। পরেশদা বললেন, ওর পাল্লায় পড়ো না সোমনাথ, মাছ ধরার নেশায় ওর স্ত্রী কন্যাকে পর্যন্ত ভুলে যায়। সেখানে উপস্থিত সবাই হাসতে লাগলো। ঘরে ফিরে তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিলাম, কারণ ঠিক হয়েছে আজ রাতেই ওখানে মাছ ধরতে যাবে। ফেরার সময় গোবিন্দ বলছিল, দেখছেন কেমন খাল বিল পুকুর সব এক হয়ে রয়েছে। এই সময় অন্য জায়গার মাছ এদিক ওদিক চলে যায়, তাই এই সময় মাছ পাওয়া যায় প্রচুর। আপনি তৈরি থাকবেন, আমি আপনাদের ডাক দেব। আপনি স্কুলের গেটটা খোলা রাখবেন, কেমন? ঘড়িতে তখন প্রায় রাত 10টা ছুঁই ছুঁই। এমন সময় বাইরে থেকে হাঁক এলো, মাস্টারমশাই, ও মাস্টারমশাই, ঘুমোলেন নাকি? আরে না না, আছি। দরজা খুলে দিলাম। তারপর বললাম, বড়শিখানা এনেছো তো? হ্যাঁ, এই যে দেখছেন না, দুজনের জন্য দুটো। বলেই হাতের দিকে ইশারা করল। তারপর দুজনে একসাথে বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় একে টর্চও সাথে নিলাম, আর গোবিন্দর কাছে হ্যারি কিন্তু আছে। আমরা বেরিয়ে পড়লাম। স্কুল চত্বর পেরিয়ে পেছনের দিকে রাস্তাটা ধরলাম। আমি কিছুই চিনি না, গোবিন্দর কথা অনুযায়ী যাচ্ছি। হ্যারিকেনের হলদে আলোর সাহায্যে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে রাস্তার ঢালাই এখনো পড়েনি, মোড়ম বিছানো সরু রাস্তা। রাস্তার মাঝে মাঝে জল জমে আছে। রাস্তার দুপাশে ফাঁকা মাঠ, কিন্তু তাতে জল থই থই করছে। প্রবল ব্যাঙ ডাকার শব্দ আর এক নাগারে ঝিঝির ডাক চলছে। মাঝে মধ্যে আকাশে সাদা রঙের আলপনার মতো একবার দুবার করে বিদ্যুৎ চমকাচ্ছে। বোধহয় রাতের দিকে ফের বৃষ্টি নামবে। গোবিন্দ নির্দেশিত স্থান অনুযায়ী আমরা পৌঁছালাম। সেখানে গাছের নিচে একটা উঁচু জায়গায় আমরা দুজনে বসলাম। গোবিন্দ বলল, দেখেছেন মাস্টারমশাই, কিরকম মাছ খেলছে জলে, শুনতে পাচ্ছেন না? মাছ সম্পর্কে অভিজ্ঞতা আমারও কম নয়। জলের শব্দ শুনে বুঝলাম এখনো মাছ আছে প্রচুর। তাই বললাম, হ্যাঁ সেই তো দেখছি। তাহলে আর দেরি কিসের, শুরু করে দিন। হ্যাঁ অবশ্যই, কিন্তু যেমন মাছ উঠবে ভেবেছিলাম সেরকম কিছুই হলো না। যে তুলনায় মাছ লাফাচ্ছে সে তুলনায় তেমন মাছ উঠছে না, মানে মাছ টোপ গিলছে না। অথচ জলের এদিক ওদিক এত স্পন্দন। খুব অবাক হলাম, এরকম কেন হচ্ছে। প্রায় 8 ঘন্টার উপর এভাবেই বসে আছি। গোবিন্দর ছিপে একটা ট্যাংরা আর আমার ভাগ্যে 2টো কই উঠেছে। এরকম করে আরো ঘন্টা খানেক কাটল। অবস্থার কোনো উন্নতি হলো না। অন্য কেউ হলে কখন চলে যেত, অথচ আমরা হ্যারিকেনের ফ্যাকাশে আলোতে এই গাছের শিকড় ধরে বসে রইলাম। ছিপ দিয়ে মাছ ধরতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো অসম্ভব ধৈর্য।
যেটা আমাদের দুজনেরই আছে। এরকম করে আরো মিনিট 15 যাওয়ার পর আমি উঠে পড়ে বললাম, কি ব্যাপার বলো তো? সেইটাই তো বুঝছি না, এরকম তো কোনোদিন হয় না। কি হচ্ছে বুঝতে পারছি না। আমি একটু ওদিকটা দেখি, কেমন? তুমি আসবে নাকি? না, আর কিছুক্ষণ দেখি। এত মাছ লাফাচ্ছে, নিশ্চয়ই টোপ গিলবে। আচ্ছা। বলেই বেশ কিছুটা এগিয়ে গেলাম। সাথে টর্চ ছিল। সেই আলোয় একটা বট গাছের নিচে গিয়ে বসলাম। রাস্তাটার সামনে থেকে বেঁকে যাওয়ার ফলে গোবিন্দকে এখান থেকে দেখা যাচ্ছে না। বট গাছটা দেখে মনে হলো বেশ পুরনো। গাছের চারিদিকে বিভিন্ন রঙের সুতো বাঁধা। গ্রামের দিকে গাছকে পুজো করার চল আছে, সেরকমই কিছু হবে বোধ হয়। আমি জলে ছিপ ফেললাম। আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত চলে যাচ্ছে। সেই আলোয় নির্জন জলমগ্ন গ্রামের চারপাশ চোখে পড়ছে। যত দূরে চোখ যায় কেউ কোথাও নেই। এতক্ষণ গোবিন্দ ছিল, সে আড়ালে চলে যাওয়ার পর তাকেও আর চোখে পড়ছে না এখন। এমন সময় 1 ফোঁটা 2 ফোঁটা করে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। হঠাৎ পেছন থেকে একটা শব্দ। দুবার ওই শব্দটা থেমে গেল। কিছুর একটা সরে যাওয়ার শব্দ। কিসের আওয়াজ ওটা? আমি পিছনে ফিরে তাকালাম। কই, কিছু নেই তো। গাটা কেমন যেন ছমছম করছে। মনের ভুল হতেই পারে। এমন সময় আবারও ওই আওয়াজটা। আবার না, মনের ভুল নয় তো। আমি টর্চের আলো ফেললাম, আর ফেলতেই চমকে উঠলাম। নিবিড় গাঢ় অন্ধকারে দুটো আলো জ্বলছে। পরক্ষণেই দেখলাম আলো দুটো নিভে কি একটা যেন দৌড়ে পালালো। ও, শিয়াল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। আমি আবার মাছ ধরায় মনোনিবেশ করলাম। হঠাৎ বড়শিতে একটা টান পড়ল। হ্যাঁ, বেঁধেছে। বড় মাছ বোধ হয়। আমি বড়শি টান দিলাম। হ্যাঁ, বেশ বেশ বড় একটা মাগুর। মাছটা বড়শি থেকে ছাড়াচ্ছি, এমন সময় আবার কিসের একটা যেন শব্দ শোনা গেল। কিছু একটা ছিঁড়ার শব্দ। ফের চমকে তাকালাম। বড়শি পাশে ফেলে ফের টর্চের আলোটা ফেললাম সেখানে। আচ্ছা, দেখলাম, তাতে আমি ভয়ে শিউরে উঠলাম। দেখলাম গাছের সাথে বাঁধা রং বেরঙের সুতোগুলো একটা একটা করে আলগা হয়ে ছিঁড়ে যাচ্ছে একা একা। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে গেলাম গোবিন্দর কাছে। গোবিন্দ এক মনে মাছ ধরছিল। তাকে ঘটনার বর্ণনা দিতেই তার মুখ দেখলাম ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। বোধহয় এইসব ব্যাপারে সে কিছু জানে। সে আমার সাথে ছুটে এলো। ব্যাপার দেখে তার মুখ চোখ একেবারে সাদা হয়ে গেছে। সে বলল, সর্বনাশ হয়ে গিয়েছে। এমন সময় সুতো ছেঁড়াগুলো বন্ধ হয়ে গেল। চারিদিক নিস্তব্ধ, অন্ধকার, সাথে বৃষ্টি। একটা ঝিঝি পোকার শব্দও নেই কোনো দিকে। হঠাৎ করে যেন তারা সব মরে গিয়েছে। গোবিন্দ হাতে ধরা হ্যারিকেনের আলো দেখলাম তার মুখটা বিবর্ণ। হঠাৎ হ্যারিকেনের আলোটা নিভে গেল। তারপর একটা মৃদু পায়ের শব্দ। গাছের চারপাশ দিয়ে কি যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। শব্দটা আমাদের পেছন দিক থেকে এসে থেমে গেল। জিনিসটা কি জানি না, তবে বুঝলাম সেটা আমাদের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। আমার শরীরের সমস্ত রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে। শরীরে যেন আর প্রাণ নেই, কেমন যেন হালকা হয়ে গিয়েছে শরীরটা। হঠাৎ গোবিন্দ বলল, মাস্টারমশাই, সময় নেই, পালান পালান এখান থেকে। বলেই আমার হাতটা ধরে টানতে থাকলো। আমি যেন সব ভুলে গিয়েছিলাম। সম্মিত ফিরে পেয়ে দৌড়াতে শুরু করলাম। প্রাণপণে দৌড়াচ্ছি, কিন্তু দুজনের পায়ের শব্দের পাশাপাশি আরো একটা কিছু শব্দ যেন আমি কানে পাচ্ছি। আরো কারোর একটা পায়ের শব্দ। আমরা থামলাম না। দৌড়াতে দৌড়াতে কোনো রকম স্কুলে পৌঁছে ঘরে ঢুকে দরজা আটকে দিলাম। সেটাতে গোবিন্দ আমার কাছেই থেকে গেল। পরদিন স্কুল শেষ করে গ্রামে 3 মাথার মোড়ের বকুল গাছটার নিচে দাঁড়িয়ে আছি। আরো অনেকেই আছেন।
বেশিরভাগ সবাইকেই আমি চিনি না। আসলে আজ সবাইকে এখানে ডাকা হয়েছে আলোচনার জন্য। কাল রাতের ঘটনাটা গোবিন্দই সবাইকে বলেছে। গোবিন্দর মুখে শুনেছি কাল যেটা ঘটেছে সেটা নাকি মোটেই মঙ্গলজনক নয়। কোনো একটা অভিশাপ জড়িয়ে আছে নাকি এই ঘটনার সাথে। ভিড়ে সবার মুখ গম্ভীর, ফ্যাকাশে ও বিবর্ণ। কারোর মুখেই কোনো কথা নেই। কি এক আশঙ্কায় সবাই যেন কেমন হারিয়ে গিয়েছে। ভিড়ের মাঝে পরেশদের সাথে চোকাচুকি হলো। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। বললাম, কি ব্যাপার পরেশদা? তিনি শুকনো মুখে বললেন, ব্যাপার অনেক গুরুতর মাস্টার মশাই, কিচ্ছু বুঝতে পারছি না। কে জানে আমরা কোন অজানা বিপদের সম্মুখীন হতে চলেছি। কিচ্ছু ঠিক লাগছে না। বুঝলাম না কিছুই। অবস্থা দেখে পরেশদাকে আর ঘাটালাম না। কিছুক্ষণ পর আলোচনা শুরু হলো। পুরো ঘটনার বর্ণনার পর এবার সবার কাছে জানতে চাওয়া হলো যে এবার কি করা হবে। আমি এখানে নতুন, এসব ব্যাপারে কিছুই জানি না, কাজে এই ব্যাপার থেকে আমি বিরতই থাকলাম। যদিও কেউই বুঝে উঠতে পারল না যে কি করা হবে। এর মধ্যে একজন বলে উঠেছিল যে তাদের বাপ ঠাকুর তাদের কথা তো সঠিক নাও হতে পারে। হতে পারে ওরা যা ভয় পাচ্ছিল তা কিছুই হবে না। এই যুক্তির বেশিরভাগ সবাই বিরোধিতা করল। বেশিরভাগ সবার যুক্তি সবাই কি একসাথে ভুল কথা বলবে নাকি? একজন দুজন বলুক ঠিক আছে, কিন্তু সবাই সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলবে? অনেকক্ষণ আলোচনার পরও কিছু উপায় স্থির হলো না। সবাইকে পরামর্শ দেওয়া হলো এরপর থেকে পূর্ণিমায় কেউ কোনোভাবে বাড়ি থেকে যেন বাড়ির বাইরে না বেরোয়, সে যতই প্রয়োজন থাকুক না কেন। সেদিন আলোচনা সভা তখনকার মতোই শেষ হয়ে গেল। আলোচনা শেষে সন্ধ্যাবেলা বিনোদবাবুর সাথে তার বাড়িতে এসে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বিনোদবাবু, ঘটনাটা কি? ঘটনাটা যে কি তা আমি কিন্তু সঠিক করে বলতে পারবো না। যেটুকু বাপ ঠাকুরদার মুখ থেকে শুনেছি সেটুকুই তোমায় বলছি। সে অনেক কাল আগেকার কথা। তখন বাংলায় জমিদারি রাজত্ব চলত। তখন এই গ্রামের এই হরিনারায়ণপুরের জমিদার ছিলেন চন্দ্রপ্রতাপ রায়চৌধুরী। অন্য সব জমিদারদের মতনই সেও ছিল চূড়ান্ত বদমেজাজি, একরোকা ও রাজতান্ত্রিক। জানোই তো সে যুগের জমিদারদের, কোনো কিছুরই পরোয়া বা তোয়াক্কা কিছুই সে করতো না। একটা মানুষের যত রকমের বদ খেয়াল থাকতে পারে তার সমস্তই তার মধ্যে ছিল। তার সাথে ছিল প্রচণ্ড অত্যাচারী ও গ্রামবাসীদের প্রতিও তার বিরূপ আচরণ ছিল। প্রজাদের আয়ের বেশিরভাগই সে কর হিসেবে ছিনিয়ে নিত। পান থেকে চুন খসলেই প্রজাদের কপালে জুটত কঠোর শাস্তি। এমনকি কেউ রুখে দাঁড়ালে তার প্রাণহানি অবধি ঘটত। সেইবার গ্রামে প্রচণ্ড খরা হলো। মাঝ শ্রাবণেও বর্ষা তো দূরে থাক, ছিটে ফোঁটা বৃষ্টিরও দেখা নেই। খাল, বিল, পুকুর, নালা সব শুকিয়ে কাঠ। ভাগ্যে গ্রামের মাঝ বরাবর একটা ছোট্ট নদী ছিল। সেই নদীর জলও অনেকটা শুকিয়ে গিয়েছিল। উপায় না দেখে গ্রামবাসীরা প্রচণ্ড পরিশ্রম করে সেই জল কোনো রকমে খাল কেটে চাষের জমিতে নিয়ে এলো। স্বাভাবিকভাবেই বর্ষার ঘাটতি কিন্তু মিটল না। যতই যাই করো, চাষের জন্য বর্ষার জলের বিকল্প কিছুই হয় না। ফলস্বরূপ সেইবার ফসল কিন্তু ভালো হলো না। গ্রামবাসীরা জমিদারদের কাছে আবেদন করলো ওদের কর কিছুটা কমানোর জন্য, কিন্তু সে কিছুই ভাবল না। একেবারেই সে তাদের আবেদন নাকচ করে দিল। সে বলল, কর যা আছে সেটাই থাকবে, এর অন্যথা আর কিছু হবে না। গ্রামেরই একজন বলল, কর্তামশাই রক্ষে করুন, এবারে বর্ষা না হওয়ার জন্য ফসল তেমন হয়নি। রক্ষে করুন কর্তামশাই, রক্ষে করুন। কি আমার মুখে মুখে কথা? আমার মুখে মুখে কথা বললে তার কি পরিণাম হয় সেটা বোধহয় তোমায় বোঝাতে হবে না। রক্ষে করুন কর্তামশাই, রক্ষে করুন, ভুল হয়ে গেছে, আর হবে না। গ্রামবাসীরা রাজমহল থেকে চোখের জলে বিদায় নিল।
এদিকে সেদিনই বাইরের দেশ থেকে পড়াশোনা করে সদ্য ব্রিটিশদের এক দপ্তরের কাজ পেয়ে বাড়ি ফিরছে গ্রামের এক যুবক অশ্বিনী। অশ্বিনী কুমারের যেমন মেধা ছিল ঠিক ততটাই ছিল তার আদব কায়দা, ব্যবহার। গ্রামের সকলেই না তাকে খুব ভালোবাসতো এবং শ্রদ্ধাও করত। সেই যুগে তার মতো শিক্ষিত ছেলে খুব একটা পাওয়া যেত না। তার প্রেমিকা ছিল ইন্দুমতি। সে ভালোবেসে তাকে ইন্দু বলে ডাকত। ওই পাশের গ্রামেই থাকত। অনেক ছোট বয়স থেকে তাদের ভালোবাসা। দুজনেই না একে অপরকে প্রচণ্ড ভালোবাসত। দুজন দুজনকে চোখে হারাতো। তাদের পিতার পরিচয় থেকেই তাদের আলাপ এবং ধীরে ধীরে প্রেমের সূত্রপাত। অশ্বিনীর মা ছিল না, তাই ইন্দুমতির ভালোবাসায় সে পরিপূর্ণ হয়েছিল। নারীর ভালোবাসা যে কি, কত সুন্দর, সেটা সে ইন্দুমতির ভালোবাসা পেয়েই বুঝেছিল। ইন্দুকে দেখে না ওর মায়ের কথা খুব মনে পড়ত, যদিও মাকে তার সেরকম মনে নেই। অনেক ছোট বয়সে নিজের মাকে হারিয়েছিল সে। তাই মায়ের ভালোবাসা, স্নেহ কিছুই তার ভাগ্যে জোটেনি। তাই নিজের সবটুকু দিয়ে ইন্দুমতিকে সে ভালোবাসত। ওরা দুজন দেখা করত লুকিয়ে লুকিয়ে, কারণ সে যুগে একটা মেয়ে ও একটা ছেলের মধ্যে সম্পর্ক বা ভালোবাসা যাই বলো না কেন, এখনকার মতো এত খোলামেলা ছিল না। অশ্বিনী যেদিন বাইরে চলে যাবে তার আগের দিন রাতে সে ইন্দুমতির সাথে দেখা করতে এলো। সে দেখল ইন্দু একটা গাছের নিচে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। কি ইন্দু, চুপ কেন? কোনো উত্তর নেই। অশ্বিনী সেটা বুঝতে পারে। এবার সে ইন্দুমতির হাত ধরে বলে, এই ইন্দু, কথা বলবেন আমার সাথে? এবার আর সে নিজেকে সামলাতে পারে না। অশ্বিনীর বুকে মাথাটা রেখে সে এলিয়ে পড়ে তার কাছে। না গেলেই নয় বুঝি? না গেলে কি করে হবে বলো তো? আর আমি তো চলে আসবো কিছুদিন পর। এরকম কেন করছো বলো তো? তুমি এরকম করলে কেমন করে ছেড়ে যাই বলো তো? তুমি আমার কাছে আবার ফিরে আসবে তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তোমায় ছেড়ে কোথায় যাব আমি? হ্যাঁ, খুব ভয় করছে। কিসের ভয়? এমন করে বলছো যেন আমি আর কখনো ফিরবই না। আরে আমি কি মরে যাচ্ছি নাকি? চুপ, এসব কি কথা? হ্যাঁ, যত সব অমঙ্গলজনক কথা না খালি তোমার মুখে। আচ্ছা বাবা, ভুল হয়েছে, আর বলবো না। ভালোবাসো আমায়? নিজের থেকেও বেশি। খুব কষ্ট হচ্ছে, তোমায় ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আমারও যে খুব কষ্ট হচ্ছে ইন্দু। তোমায় ছেড়ে কি করে থাকবো আমি জানি না। তাড়াতাড়ি ফিরে আসবো। আর ফিরে এসে সারা জীবনের মতো তোমার হব। তারপর অশ্বিনী ফিরে এলে যথারীতি ইন্দুমতির সাথে তার বিবাহ হয়। ফিরে আসার পর জমিদারের নিপীড়নের কথা তার কানে পৌঁছয়। সে প্রতিবাদে গর্জে ওঠে। কি এত বড় অনাচার! একদিকে গ্রামের মানুষেরা খেতে পাচ্ছে না, তার উপর জমিদারের এইরকম বিলাস। ক্ষোভে ফেটে পড়ল সে বলল, আমাদের সবাইকে মিলে একজোট হয়ে কিছু একটা করতে হবে। কিন্তু অনেকে রাজি হলো না। তারা ভয় পেয়ে গেল। তাদের মনে পড়ে গেল ওই নিষ্ঠুর জমিদার একবার এই প্রতিবাদের জন্যেই তাদের গ্রামের লোক নিতাইকে আগুনে পুড়িয়ে মেরেছিল। সে সব কথা শুনে বলল, আচ্ছা, আমরা কি আদৌ বেঁচে আছি? আমি রুখে দাঁড়িয়ে সবটা করব, আপনারা খালি আমার সাথে থাকবেন, ব্যাস। পরদিন খাজনা নিতে জমিদারের খাস লোকেরা এলো। অশ্বিনী প্রতিবাদ জানালো, বলল কারোর ঘরে কোনো কানাকড়ি নেই, তাদের যেন একা ছেড়ে দেওয়া হয়। সেই উত্তরে তারা বলল, বেশি কথা বলবি না, যেটা বললাম সেটা কর। খাজনা বার কর দেখে সবাই। আমাদের কাছে কিছুই নেই। তবে রে, বলে অশ্বিনীর গলা ধরতে যাচ্ছিল লোকটা, কিন্তু সেই লোকটা ওর হাতটা ধরে আরেকটা লোকের কোমরের উল্টো দিকে ঘুরিয়ে ফেলে দিল।
পাশে থাকা লোকটা কিছু বুঝে উঠতে যাবে, তাকেও ঘুষির আঘাতে ধরাশয়ী করলো সে। জমিদার বাবুর লোকের গায়ে হাত? হ্যাঁ, তোর তোর শেষ অবস্থা দেখে ছাড়ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা। পূর্ণিমার সন্ধে, পাশাপাশি বসে দুজনে গল্প করছে। এমন সময় ইন্দু বলল, আচ্ছা, এই যে তুমি এত কিছু করছো, তোমার পাশে যদি কেউ না থাকে তুমি কি করবে? অশ্বিনী মজার ছলে বলল, তুমি আছো তো, তুমি থাকলেই হবে। যা। এমন সময় ইন্দুমতি ভয়াল কণ্ঠে বলে উঠল, ওরা কারা? অশ্বিনী চেয়ে দেখলো অনেক লোক দলবল নিয়ে তাদের বাড়ির দিকেই এগিয়ে আসছে। সাথে ঘোড়ার পিঠে বসে একজন। সে বুঝলো জমিদারও আসছে। সে মৃদু কণ্ঠে বলল, আচ্ছা, পুরো দলবল নিয়ে একেবারে এসেছে, ঠিক আছে, আসতে দাও। পরিকল্পনা তৈরিই ছিল। আসলে ঠিক হয়েছিল জমিদার মশাই বা তার সাঙ্গপাঙ্গরা এলে তাদের উপর আক্রমণ করবে গ্রামবাসীরা। ঘোড়া থেকে নেমে জমিদার নির্দেশ দিল অশ্বিনীকে বন্দি করার জন্য। দুজন এগিয়ে আসতেই অশ্বিনীর বজ্র মুঠিতে দুজনেই ধরাশায়ী হয়ে গেল। এবার তারা সংখ্যায় বেশি জন এসে তাকে বন্দি করে ফেলল। অশ্বিনীর চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে এলো জমিদার। ইন্দুমতি এর মাঝে আটকাতে গেল, কিন্তু বুড়ো জমিদার তাকে এক ধাক্কায় ফেলে দিল। কি রে? হ্যাঁ, আমার লোকের গায়ে হাত? এত সাহস তোর? আজ পুরো গ্রাম দেখবে আমার বিরুদ্ধে গেলে কি অবস্থা হয়। দাঁত কিরমির করে বলে উঠল জমিদার। তারপর নির্দেশ দিল, ওই মার একে, মার ধরে। জমিদারের নির্দেশে বেধড়ক মারধর করা হলো তাকে। মারের চোটে অশ্বিনী অজ্ঞান হয়ে গেল। জমিদারের প্রতাপ দেখে কারোর আর এগিয়ে আসার সাহস হলো না। সমস্ত পরিকল্পনা মুহূর্তে মাটি হয়ে গেল। তার যখন জ্ঞান ফিরল, সে দেখল জমিদারও তাদের দলবল তখনও সেখানে। কিন্তু ততক্ষণে জমিদারের চোখ পড়েছে ইন্দুমতির দিকে। ওরা তাকেও বন্দি বানিয়েছে। অশ্রাব্য সব কথাবার্তা বলছে তার দিকে তাকিয়ে। রাগে তার মাথায় আগুন উঠে গেল। সে শটান উঠে নিমেষের মধ্যে জমিদারের দলের একজনের কোমরে গোঁজা ছুরি থেকে নিয়ে কারোর কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে গিয়ে যে দুজন ইন্দুমতিকে বন্দি করেছিল সেই দুজনের বুকে বসিয়ে দিল। ভিড়ের মধ্যে সবাই তখন বিস্ফারিত চোখে ঘটনাটা দেখল। এবার সে এক হাতে ইন্দুমতিকে জড়িয়ে ধরে আর এক হাতে ছুরি উঁচিয়ে দৃঢ় কণ্ঠে বলল, সাবধান, কেউ এগোবে না, ইন্দুর দিকে এলে শেষ করে দেবো বলে রাখলাম। এমন সময় মাথার পেছনে কিসের জন্য একটা বাড়ি খেয়ে সে ফের জ্ঞান হারালো। এবার যখন তার জ্ঞান ফিরল, সে দেখল ওই যে কাল তোমরা যে বটগাছটা দেখেছিলে ওটাই সে শক্ত করে বাঁধা। ইন্দুমতিকে তারা আবার বন্দি বানিয়েছে। তার চোখে জল। জমিদারের কাছে অনেক অনুনয় বিনয় করছে সে। চিৎকার করে বলছে, ওকে ছেড়ে দিন, মারতে হলে আমায় মেরে ফেলুন, ওকে ছেড়ে দিন। কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। ততক্ষণে জমিদার এক অন্য পরিকল্পনা করে নিয়েছে। এদিকে অশ্বিনীর জ্ঞান ফিরছে দেখে জমিদার এগিয়ে এলো। তারপর নোংরামো মেশানো ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, বউকে খুব ভালোবাসিস না? ক্লান্ত অথচ শান্ত শব্দে অশ্বিনী উত্তর দিল, তোমাদের শত্রুতা আমার সাথে, তোমরা আমাকে মেরে ফেলো, আমার সাথে যা ইচ্ছে করে তাই করো, কিন্তু কিন্তু ইন্দুকে ছেড়ে দাও, দয়া করে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আরে ভয় পাচ্ছিস কেন? ও
ওকে আমরা তো মারবো না, তোকে মেরে দেওয়ার পর তোর বউয়ের সাথে। কে মন্ত্রী, বাকিটা কি বলতে হবে? মন্ত্রী বলেন, উফ, আরে বলুন না জমিদার মশাই, একটু শুনি। ভিড়ের মধ্যে সবাই হাসতে থাকলো। জমিদার আবার বলল, খুব ভেবেছিলি না? খুব শখ না ভালো হওয়ার? তোর বউকে আমি আমার কাছে রাখবো, বিশ্বাস কর। যখন ইচ্ছে হবে তখন একটু আধটু ক্ষতি করবো, কিন্তু প্রাণে মারবো না। হ্যাঁ, বিশ্বাস কর। রাগে দিশেহারা হয়ে গেল অশ্বিনী। বাঁধা দড়ি থেকে মুক্তি লাভের জন্য সে ছটপট করতে লাগলো, যেন এক্ষুনি তার শরীর ছিঁড়ে বেরিয়ে আসবে সে। ঠিক এমনি সময় একটা পুরুষ কণ্ঠের আর্তনাদ। শব্দটা লক্ষ্য করে সবাই দৃষ্টি ঘোরালো। সবাই দেখলো কি দিয়ে যেন আঘাত করে বন্দিকারীর থেকে মুক্তি লাভ করে দৌড়ে পালাচ্ছে ইন্দুমতি। জমিদার হুঙ্কার ছাড়লেন, পালাতে পার না যেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইন্দুমতি প্রাণপণে দৌড়ে সামনের নদীতে ঝাঁপ দিল। বোধহয় সে সাঁতার জানত না, কারণ সাঁতার জানলে কিন্তু কেউ জলে ডুবে মরতে পারে না। তাই নদীতে জল কম থাকলেও নিমেষে সে তলিয়ে গেল। শিকার ফসকে যাওয়ায় জমিদার ঝাঁঝালো স্বরে বলে উঠল, যা, পাখিটা উড়িয়ে দিলি। একটা কাজও ঠিক করে করতে পারিস না তোরা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা, ওটার ভবলীলা সাঙ্গ কর। তিনজন লোক এগিয়ে গেল, মশালে আগুন ধরালো। অশ্বিনী চোখের জলে শোকে দুঃখে রাগে ঠকঠক করে কাঁপছে আর বলছে, কাউকে ছাড়বো না, কাউকে না, তোমাদের কাউকে ছাড়বো না, তোমাদেরও না আর ওদেরও না। আকাশের চাঁদকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করলাম। সেই গভীর আধারে মৃত মনের জীবিত মানুষ অশ্বিনীর গায়ে তারা জ্বলন্ত মশাল দিয়ে আগুন ধরিয়ে দিল। এরপর বেশ কিছুদিন কেটে যায়। গ্রামের সবাই বেশ স্বাভাবিক জীবনযাপন শুরু করে। কিছুদিন পর ঘটনাটা পুরনো হয়ে যায়, কিন্তু তারপর থেকে সেই গ্রামে না অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। একদিন পূর্ণিমার রাতে গ্রামবাসীরা দেখল আকাশে চাঁদ উঠেছে, কিন্তু চাঁদের রং গাঢ় লাল। সবাই ভাবল প্রকৃতির কোনো বৈচিত্র্য বোধহয়। সেই রাতে জমিদারের ভাই নদীর ধারে গেল কি একটা কাজে। রাত কেটে ভোর হয়ে গেল, কিন্তু সে ফিরল না। পরদিন সকালে জমিদার ভাইয়ের মৃতদেহটা উদ্ধার করলো গ্রামের চাষিরা। চোখ যেন ঠিকরে বেরিয়ে আসবে, যেন মৃত্যুর আগে সে একটা ভয়ঙ্কর কিছু দেখেছিল। আর গলার কাছে কয়েকটা আঙুলের ছাপ, স্পষ্ট তাকে গলা টিপে মেরে ফেলা হয়েছে। এই ঘটনায় হুলুস তুলুস পড়ে গেল চারিদিকে। যে জমিদারের দিকে কেউ চোখ তুলে তাকাতে সাহস পায় না, সেই জমিদারের বাড়িতে খুন। তার মাথা কাজ করল না। কে করতে পারে এই কাজ? অথচ সে স্পষ্ট বুঝতে পারল গ্রামের কারোর এমন দুঃসাহস হবে না। তাহলে কে হতে পারে? কিছুতেই ভেবে পায় না সে। ক্রমে পরের পূর্ণিমা এলো, আবার সেই রক্তের মতো লাল চাঁদ, আবার জমিদার বাড়ির একজন মৃত। এবারের শিকার তার পিতা। এরপর থেকে প্রত্যেক পূর্ণিমায় একই ঘটনা। জমিদারের পাগলের ন্যায় অবস্থা হলো। এবার সে প্রতিটা রাতে পাহারার ব্যবস্থা করল। ফল হলো উল্টো। এইবার জমিদারের পরিবারের সদস্যদের সাথে সাথে পাহারাদাররাও মরতে শুরু করল। ফলে জমিদারের পরিবার সহ গ্রামের লোকেরাও পূর্ণিমা রাতে বাড়ি থেকে বেরোনো বন্ধ করল। তবুও মৃত্যুলীলা বহাল তবিয়তে চলল। এত আয়োজন, সমস্ত কিছু বৃথা। কেউ কিচ্ছু বুঝতে পারল না যে মৃত্যুগুলো কে ঘটাচ্ছে আর কিভাবেই বা ঘটাচ্ছে। ক্রমে একটা একটা করে মৃত্যু ঘটতে ঘটতে জমিদারের বংশে বাতি দেওয়ার মতো আর কেউ থাকল না। শিশু, বয়স্ক, পুরুষ, মহিলা কেউই ছাড় পেল না।
এবার সবাই ধীরে ধীরে বুঝতে পারল এটা কার বদলা বা প্রতিহিংসা। মৃত্যুর সময় সে বলেছিল সে কাউকে ছাড়বে না। এক সময়কার প্রচণ্ড প্রভাবশালী জমিদার তখন অর্ধ উন্মাদ। তার মৃত্যু হয়েছিল অনেক পরে, তিলে তিলে একটু একটু করে। এরপর গ্রামবাসীরা মাধবপুর থেকে কোনো উচ্চমানের তান্ত্রিকা নিয়ে গ্রাম শুদ্ধ করিয়ে সেই শক্তিকে থামায়। ওই বটগাছের কাছে সেই শক্তিকে আটকে রাখা হয়েছিল। কিন্তু সেই তান্ত্রিক বিদায় নেবার সময় তিনি সতর্ক করে গিয়েছিলেন, এ শক্তি কিন্তু চিরদিন আটকে থাকবে না, কোনো এক সময় ফের মুক্ত হবে। এর প্রতিশোধের আগুন এত বেশি যে একে মন্ত্র বলে বেঁধে রাখা বা বিদায় দেওয়া কোনোটাই সম্ভব নয়। ও আবার ফিরবে। ওর একটা প্রতিশোধ এখনো শেষ হয়নি। এখন না হলে কোনো এক যুগে ছাড়া তো পাবেই। তাই পরবর্তী প্রজন্ম কিংবা তার পরবর্তী প্রজন্মকেও সতর্ক করে দিতে হবে এই ব্যাপারে। এই হচ্ছে পুরো ঘটনাটা, মানে আমি আমার বাপ ঠাকুরদার কাছ থেকে যতটা শুনেছি আর কি। গল্প শেষ করে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেললেন বিনোদবাবু। আমার সাথে সেদিন এসব ঘটনা না ঘটলে এর এক বর্ণ বিশ্বাস করতাম কিনা সন্দেহ আছে। আমি বললাম, আচ্ছা আপনাদের সাথে কি, মানে আপনারা তো কিছুর সাথেই জড়িত নয়, এ তো কয়েকশো বছর আগেকার কথা। তার রাগ তো ওদের উপর ছিল, আপনাদের উপর তো নয়। তুমি বুঝতে পারছো না, অশ্বিনীর একটা বদলা এখনো পুরো হয়নি। আর কেন ভুলে যাচ্ছ যে আমরা সেই গ্রামবাসীরই বংশধর? আমি আর কিছু বললাম না। বিনোদবাবুর কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলাম স্কুল ঘরে। ক্রমে একটা একটা করে দিন কমে পূর্ণিমা এলো। সেদিন সকাল থেকে চেনা গ্রামের পরিবেশটা হুট করেই যেন বদলে গেল। সবার মুখ একেবারে থমথমে। কিসের যেন কালো ছায়াতে সবাই আতঙ্কে প্রহর গুনছে। স্কুলেও কারোর মুখে সেরকম কিছুই কথা নেই। নিশ্চিতভাবেই সবাই যেন বিপদে পড়তে চলেছে। বিনোদবাবু আজকে আমাকে তার ওখানেই থাকতে বলেছেন। স্কুলের এক শিক্ষক সনাতন বাবু বললেন, কি কি হবে আজ কে জানে। রাত আসছে, পূর্বপুরুষের পাপ আজ বোধহয় মেটাতে হবে। ক্রমে রাত হলো। শেষ বিকেলে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। ভেজা গাছের পাতাগুলো ফুটফুটে জোনাকি লোকে ঝিকমিক করছে। কোথাও কেউ নেই। গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়িরই দরজায় আগুন দেওয়া। সবকিছুই নিস্তব্ধ। মাঝে মধ্যে ঘরের জানলা খুলে বাইরেটা দেখে নিচ্ছে সনাতন বাবু। সবকিছুই যেমন স্বাভাবিক। রাত বাড়ল। ঘড়ির কাঁটা তখন রাত 10টা ছুঁই ছুঁই। সে জানলার একটা পাল্লা সামান্য খুলে তাতে চোখ রাখল। খানিক পরেই রাতের জ্যোৎস্না হঠাৎ করে যেন নিভে গেল। বোধহয় মেঘে ঢাকা পড়েছে। কিছুক্ষণ পর বোধহয় মেঘটা এভাবেই সরেও গেল। ফের আবার এই পূর্ণিমার রাতের চাঁদের আলো গাছে গাছে ডালে ডালে ফাঁকা রাস্তায় ও মাঠে ঘাটে পড়ল। গাঢ় লাল রঙের আলো। সনাতনবাবু আঁতকে উঠলেন। এটা কি, এ কি সব দেখছে সে? চাঁদের আলো কখন এরকম লাল রঙের হয়? তার মাথা ঘুরিয়ে গেল। সে কোথায় এসে পড়েছে? এটা কি পৃথিবীর কোন জায়গা? আর তিনি কিছু দেখতে পারলেন না। জানলা বন্ধ করে দিল। ভয়ে আতঙ্কে মাটিতে বসে পড়লেন। এমন সময় দরজায় মৃদু কড়া নড়ার শব্দ। কে যেন দরজা ধাক্কা দিচ্ছে। তার গলা শুকিয়ে গিয়েছে। কি একটা বলতে গিয়েও সে বলতে পারল না। এমন সময় ফের দরজায় ধাক্কার শব্দ। একটু জল পেলে ভালো হতো, ঠান্ডা এক গ্লাস জল। কোনো রকমে একটু ঢোক গিলে সে বলল, কে? বাইরে থেকে উত্তর এলো, আরে ভাই আমি রে, দরজাটা খোল একবার, ভীষণ দরকার। নিমিষে তার ভয় কেটে গেল। তার বন্ধু শম্ভু। সে তাড়াতাড়ি এগিয়ে দরজাটা খুলে দিল। কি রে শম্ভু, তুই এত রাতে কি ব্যাপার? খুব বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছি রে। ছেলেটা যে খুব অসুস্থ, কি করব কিছুই বুঝতে পারছি না। তার উপরে এই পূর্ণিমার রাত, কাউকে তো পাচ্ছি না। তাই তোর কাছে ছুটে এলাম। তা বেশ করেছিস।
আচ্ছা, হয়েছেটা কি? ঘোর জ্বর রে, কিছুতেই নামছে না। আচ্ছা, দাঁড়া একটু। বলেই টেবিলের ড্রয়ার থেকে একটা ওষুধের পাতা বার করে নিয়ে পকেটে রেখে বলল, চল তো দেখি কি হয়েছে। বলেই তারা দুজনে বেরিয়ে পড়ল। কয়েক মিনিট হাঁটার পর শম্ভু বলল, দেখেছিস চাঁদটা কেমন লাল? আরে কখনো তো এরকম কিছু জীবনে দেখিনি। ভয় করছে না তোর? হ্যাঁ, তা একটু করছে। কেন, তোর করছে না? না, একদমই না। বোধহয় শম্ভু তার ছেলের অসুখে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছে, আর এটা হওয়াটাই স্বাভাবিক। শম্ভুর কাঁধে হাত রেখে সনাতনবাবু বললেন, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। শম্ভু আগে আগে হাঁটছে আর সনাতনবাবু তার পেছনে। হঠাৎ একটা জিনিস দেখে সে একটু থমকে গেল। শম্ভুর ডান পাটা বরাবরই সামান্য ছোট, তাই ছেলেবেলা থেকেই সে একটু ন্যাংচে ন্যাংচে হাঁটে, কিন্তু আজ সে একেবারে সোজা হয়ে হাঁটছে। অন্ধকার থাকায় শম্ভুর মুখটা ভালো করে দেখা হয়নি। সঙ্গে সঙ্গে আর একটা কথা মনে পড়তেই তার শরীরের সমস্ত রক্ত একেবারে ঠান্ডা হয়ে গেল। ভয়ে তার সর্বাঙ্গ দেহ ঘেমে গেল। অসুস্থ ছেলেকে নিয়ে শম্ভু তো গত পরশু দিনই শহরে গিয়েছে। সে তো নিজে এসে তাকে শহরে যাওয়ার কথা বলে গিয়েছিল। তবে তবে এটা কে? কার সাথে কোন অজানায় চলেছে সে? এমন সময় তার সামনের লোকটা হাঁটা থামিয়ে দিল। কি রে, থামলি কেন? তুই মানে তুমি কে? আমি কে? আমি শম্ভু। কি হয়েছে তোর? আয় আয় আমার সাথে। এ কার গলা? এ যে শম্ভুর গলা নয়। শম্ভু তার ছেলেবেলার বন্ধু, তার গলা চিনতে ভুল হতেই পারে না তার। লোকটি এগিয়ে আসছে তার দিকে। এবার লালচে চন্দ্রালোকে লোকটিকে ভালো করে দেখতে পেল সনাতন বাবু। এ শম্ভু হতেই পারে না। এই এই কাছে আসবে না বলছি, একদম আসবে না। আমি কি করেছি তোমার? হ্যাঁ, চলে যাও, চলে যাও। লোকটি এগিয়ে আসে। এগোতে এগোতে এক সময় তার সামনে এসে দাঁড়ালো। একটা তীব্র আর্তনাদ সারা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে রক্তবর্ণের চাঁদ ধীরে ধীরে সাদা হয়ে গেল। কাল রাতে ঘুম সেরম হয়নি। সেই লাল চাঁদটা সাদা হতেই তবেই সবাই ঘুমিয়েছে একটু। কি অদ্ভুত একটা ঘটনা, আর কি অদ্ভুত ও ভয়ঙ্কর দৃশ্য। বেঁচে থাকতে থাকতে এই রাতের কথা কোনোদিনও ভুলব না। সকালে সবে মাত্র ঘুম থেকে উঠে বসে আমি আর বিনোদবাবু চা পান করছি। এমন সময় বাইরে একটা হুলুস্থুলু বেঁধে গেল। আমরা ছুটে গেলাম, আর গিয়ে যেটা দেখলাম তাতে আমরা আমাদের মুখের ভাষা হারিয়ে ফেললাম। রাস্তার পাশে মৃত্যুশয্যায় শুয়ে আছেন আমাদের স্কুলের শিক্ষক সনাতন বাবু। গলার কাছে তার 5 আঙুলের দাগ। মনটা হু হু করে উঠল। এ কোন অজ্ঞাত আতঙ্ক এসে উপস্থিত হয়েছে এই গ্রামে? ভারাক্রান্ত মনে মৃতদেহটি নিয়ে শ্মশানে সৎকারের উদ্দেশ্যে রওনা হলো গ্রামবাসীরা। শ্মশানে যেতে যেতে একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম সকালে এক চাষি তার জমির দিকে যাচ্ছিল কাজের জন্য। হঠাৎ সে দেখল রাস্তার ধারে সনাতন বাবুর মৃতদেহটা পড়ে রয়েছে। সনাতন বাবুর মৃত্যু যে কোন অজ্ঞাত রহস্যের দ্বারাই হয়েছে তা বেশ বোঝা যাচ্ছে, কিন্তু প্রশ্ন একটাই, এত বারণ সত্ত্বেও কি তিনি ঘর থেকে বেরিয়েছিলেন, নাকি ঘর থেকে টেনে বার করে তাকে হত্যা করা হয়েছে? সেদিন আর স্কুল হলো না, ছুটি দিয়ে দেওয়া হলো। গ্রামের মানুষের মুখে ক্রম যেন ভয়ে শুকিয়ে যাচ্ছে, যেন মৃত্যু এসে কড়া নাছে তাদের দরজায়। এবারে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর ফের এক পূর্ণিমা রাত এসে উপস্থিত হলো। গ্রামবাসীদের সবার মুখই যেন ভয়ে সাদা হয়ে যাচ্ছে। বিকেল হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ক্রমে সন্ধ্যা নামল, তারপর রাত গভীর হলো, আর সাথে সাথেই
চাঁদ রক্তের রঙে পরিণত হলো। সময় উপস্থিত। কি হবে কেউ কিছুই জানে না। এদিনের চাঁদের লাল রংটা আগের দিনের চেয়ে যেন আর একটু বেশি সময় ধরে ঠাই হলো। লাল জোছনা সাদা জোছনায় পরিণত হলো একদম শেষ রাতে। পরদিন সকাল হতে না হতেই দরজায় প্রচন্ড ধাক্কার শব্দ। বিনোদ বাবুই গিয়ে দরজাটা খুললেন, সাথে আমিও গেলাম। আর খুলতেই গোবিন্দ কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। মাস্টার মশাই, সর্বনাশ হয়ে গিয়েছে, আমার সব শেষ, আর যে কিছু রইল না। আমাদের কিছুই বুঝতে বাকি রইল না। ততক্ষণে তার সাথে তার বাড়িতে গেলাম। আর গিয়ে যা দেখলাম তাতে আমাদের শোকার্ত মন বারবার যেন কোনো পাথরে আঁচড় খেতে লাগলো। গোবিন্দর ঘরের বাইরে মৃত ও শহীদ তার স্ত্রী এবং তার 5 বছরের কন্যা সন্তান। গোবিন্দকে জিজ্ঞেস করলাম, কাল রাতে কি হয়েছিল, খুলে বলবে একটু? জানি না মাস্টার মশাই, কিচ্ছু জানি না, কোনো কিছুরই টের পাইনি, আমি কিছুই বুঝতে পারছি না। সকালে উঠে দেখি আমার স্ত্রী আর আমার মেয়ে প্রাণহীন। আর বাইরে কি হয়েছে, কিভাবে ঘটেছে, আমি কিচ্ছু জানি না মাস্টার মশাই, কিচ্ছু জানি না। সময় মতো দেহ দুটো সৎকারের ব্যবস্থা করা হলো। গ্রামের মানুষেরা শোকে ও ভয়ে একেবারে ভেঙে পড়েছে। সবাই ভাবছে এবার বোধহয় তার পালা, কিন্তু মৃত্যুগুলো হচ্ছে কি করে? সব ধরনের সতর্কতা তো গ্রামবাসীরা নিয়েছে। মৃত্যুগুলোর রহস্য কি? সে কি ঘরে ঢুকে সবাইকে মারছে? রাতের অন্ধকারের থেকেও বেশি অন্ধকার এই রহস্য। ক্রমে আর এক পূর্ণিমা এলো, আরও একটা প্রাণ গেল, তারপর একসাথে 3টে প্রাণ। গ্রামের মানুষেরা সব ভয়ে দিশেহারা হয়ে উঠল। তারা এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। একদিন পরেশ দা কোথা থেকে একটা বিখ্যাত তান্ত্রিককে ধরে আনলো, খুব নাম করা। তিনি এসে সব দেখে শুনে বলেছিলেন তিনি সব ঠিক করে দেবেন, কিন্তু হিতে বিপরীত হলো। গ্রামবাসীদের বদলে এবার শিকার হলেন এই তান্ত্রিক। পূর্ণিমার পরের দিন এক ঝিলের পাশ থেকে উদ্ধার হলো তার মরদেহ। এই ব্যাপারটার পর গ্রামের কোনো মানুষ আর কোনো আশা অবকাশ ও সাহস নিয়ে বেঁচে রইল না। ঘটনাটা এবার গ্রামের পর গ্রাম ছড়িয়ে পড়ল। পূর্ণিমা তো দূরে থাক, এমনি সময় ওই গ্রামের ধারে পাশে কেউ ঘেঁষে না। মাসের পর মাস কেটে গেল, কিন্তু হত্যালীলা থামল না। প্রত্যেক পূর্ণিমায় সেই রক্তবর্ণ চাঁদ, আর 1, 2 আর কখনো কখনো বা 3-3টে মৃতদেহ উদ্ধার। সবার অবস্থায় সঙ্গীহীন, অসহায়। নিজের প্রাণের ভয় আর তার উপর পরিজন হারানোর শোক। একদিন বিনোদবাবু আমায় ডেকে বললেন, সোমনাথ, আমি বলি কি, তুমি না বাড়ি ফিরে যাও। এখানে থেকে কেন অযথা অঘরে প্রাণটা দেবে? তুমি ফিরে যাও। এভাবে আপনাদের একা ফেলে? না না, তা সম্ভব নয়। সব ঠিক হয়ে যাবে বিনোদবাবু, চিন্তা করবেন না। জানি না সোমনাথ, কিচ্ছু জানি না কি ঠিক হবে আর কি ঠিক হবে না। একদিন আমি সবার কাছে প্রস্তাব করলাম, আচ্ছা কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন একবার মাধবপুরের সেই তান্ত্রিকদের আস্থানে গেলে কেমন হয়? পরেশ তার প্রতিবাদ করল, না না, দেখলে তো এর আগে কি অবস্থা হয়েছিল। আর কিচ্ছু নয়, আমরা হেরে গেছি আর এটাই আমাদের ভাগ্য। কিচ্ছু তো আর করার নেই। এরকমভাবে যতদিন চলছে চলুক, আর কি। তারপর কোনো একদিন এভাবে আমাদের অপমৃত্যু ঘটবে। এভাবে আপনারা হার মেনে নেবেন? একটু লড়াই পছন্দ করবেন না? মৃত্যু আসবে আর আপনারা তার কাছে হার মেনে নেবেন? বাঁচার চেষ্টাটুকুও করবেন না? কোনো লাভ হবে না মাস্টার মশাই। এমন সময় বিনোদবাবু বললেন, আচ্ছা, আর একবার এই শেষবারের মতো এই চেষ্টাটা করে দেখলে হয় না? সোমনাথ তো বাড়ি ফিরে যেতেই পারত, কিন্তু ও তো বিপদকে উপেক্ষা করেই আমাদের সাথে রয়েছে। আমাদের ফেলে রেখে কিন্তু সে ফিরে যায়নি। তাই ও যখন চাইছে একবার চেষ্টা করে দেখতেই পারো। দেখাই যাক না কি হয়। হলে হবে আর না হলে। বাকিটা আর বলল না তিনি। সবাই রাজি হলো। ঠিক হলো পরদিন আমি আর পরেশদাই যাব মাধবপুরে।
পরদিন সকাল সকাল দুজনে মিলে রওনা দিলাম। মাধবপুর পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল। সেখানে গিয়ে বেশ কিছুটা খুঁজে একজন তান্ত্রিককে ঘটনার বিবরণ দিতে তিনি বুঝতে পারলেন। তার কথা শুনে যা বুঝলাম তা এরূপ। আমাদের এই সমস্যা একজনই সমাধান করতে পারেন। মহাসিদ্ধ তিব্বতী গ্রুভথোপ সেনগুপ্ত। ভারত ও তিব্বতের ঐতিহ্যে তন্ত্র মন্ত্রে বেড়ে ওঠা একমাত্র ব্যক্তি যিনি ধ্যানমূলক শৃঙ্খলা অনুশীলনের মাধ্যমে সিদ্ধ হয়ে মহা অলৌকিক ক্ষমতা অর্জন করেছেন। তিনি সমস্ত ধরনের অপশক্তি ও যে কোনো ধরনের অলৌকিক শক্তি নিধন করতে পারেন। তিনি তার শক্তি স্থানান্তরিত করেছিলেন তার সবচেয়ে যোগ্য ও সবচেয়ে নিষ্ঠাবান শিষ্যের কাছে। একইভাবে সেই শিষ্য একই কাজ করেছেন, পরপর এভাবেই চলে আসছে। তিনি আমাদের সেই মঠে নিয়ে গেলেন। ওনাকে দেখেই কেন জানি না মন থেকে তার প্রতি শ্রদ্ধা খুব বেড়ে গেল। তাকে ঘটনার বর্ণনা দেওয়া মাত্রই তিনি বললেন, আচ্ছা, বুঝেছি। আপনাদের এই সমস্যার সমাধান আমাদের গুরুই করে দিয়ে গেছেন। তিনি তার শক্তি স্থানান্তরিত করার সাথে 3টে তাবিজও হস্তান্তর করে গেছেন। বলে উঠে গিয়ে কোথা থেকে একটা বাক্স নিয়ে এসে তার মধ্যে থেকে 3টে তাবিজ বার করলেন, 2টো লাল আর একটা নীল রঙের। এই ঘটনার কথাও আমরা আমাদের পূর্বগুরুর থেকেই শুনে আসছি। উনি বলে গিয়েছিলেন একদিন ওই গ্রামে ফের এরকম কিছু সম্মুখীন হবে ওরা। তখন ওরা এলে ওদের এই 3টে জিনিস দিয়ে দিতে, হারিও না যেন। এছাড়া পৃথিবীতে আর এমন কোনো ক্ষমতা নেই যা ওই শক্তিকে আটকাতে পারে। এবারে যদি আপনারা সফল হন তাহলে ওই অজ্ঞাত রহস্য চিরদিনের মতো বিদায় ঘটবে। হ্যাঁ, আর একটা কথা, কাজটা কিন্তু আপনাদের ওই দিনই আর ওই সময় করতে হবে। তিনি সমস্ত উপায় ও কৌশল বলে দিলেন, সাথে আরো রং বেরঙের কিছু সুতো হাতে ধরিয়ে দিলেন। কেউ বলে দিলেন যে এগুলো দিয়ে কি করতে হবে। সব শুনে আমরা সেই গুরুকে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বিদায় জানিয়ে ফিরে এলাম। গ্রামে ফিরে এসে সবাইকে সব কথা বললাম। ঠিক হলো পরের পূর্ণিমায় পরেশদা ও তার সাথে রাজু যাবে। আমি অনেক করেই যেতে চাইলাম, কিন্তু বিনোদবাবু আমাকে কিছুতেই ছাড়বেন না। অগত্যা উপায় নেই। আবার একটা পূর্ণিমা, ফের রাত 10টা। আকাশে চাঁদের রং লাল। হ্যারিকেন জ্বালিয়ে সেই গুরুর দেওয়া লাল রঙের তাবিজ পরে তৈরি হয়ে বসে আছে পরেশ দাস। গুরুজি বলেছিল, যখনই যাবে এই তাবিজ হাতে বেঁধে যেও, না হলে কিন্তু ঘোর অনর্থ হবে। রাজুর বাড়ির পাশেই ঠিক সময়ে সে চলে আসবে বলেছে। এমন সময় দরজায় ধাক্কা পড়ল। সে বুঝল সময় উপস্থিত। সে দরজা খুলে দেখল রাজু দাঁড়িয়ে আছে। চল রে পরেশ, যাবি না? হ্যাঁ, চল চল। দুজনেই বেরিয়ে পড়ল। দুজনে হাঁটছে বেশ কয়েক মিনিট ধরে। আর চাঁদের রংটা আরো বেশি লাল মনে হলো পরেশের। হঠাৎ তার চোখ গেল রাজুর ডান হাতের দিকে। সে উত্তেজিত হয়ে বলল, ওই রাজু, হাতে তাবিজ পড়িসনি কেন? এই রে, একেবারে মনে নাই রে পরেশদা, তুই কিছু হবে না। তোর ভয় করছে না? আরে না রে। ঠিক এমন সময় পেছনে ফেলে আসা পরেশ দাসের বাড়িতে ফের একবার দরজা ধাক্কার শব্দ হলো, কিন্তু তার স্ত্রী প্রথমে ভয়ে দরজা খুলল না। আবার দরজা ধাক্কার শব্দ, তারপর রাজুর গলার আওয়াজ, কি রে পরেশদা, দরজা খোল, কই গেলি রে? পরেশের স্ত্রী ধাতস্থ হয়ে ধীরে ধীরে দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে আছে হাতে লাল রঙের তাবিজ বাঁধা রাজু। রাজুদা, আপনি? উনি কোথায়? আপনার সাথে গেলেন তো? আমার সাথে? কি যাতা বলছো বৌঠান, আমি তো এক্ষুনি এলাম। কি? তার মানে তার মানে উনি তো একটু আগে আপনার মতো কার সাথে? তাহলে ওটা কে? কিছু
কিছুই বুঝতে বাকি রইল না দুজনে। রাজু আর কাল বিলম্ব না করে দৌড়াতে লাগলো। সেদিনও আমি রাতে বিনোদবাবুর বাড়িতে বসে আতঙ্কে প্রহর গুনছি। এমন সময় দরজার প্রবল শব্দ। বাইরে থেকে চিৎকার করে রাজু ডাকছে, মাসামশাই, মাসামশাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি একবার দরজা খুলুন। আমরা সবাই দরজা খুললাম। রাজুর মুখ থেকে সমস্তটা শুনে আমার সমস্ত শরীরে শিহরণ খেলে গেল। আমি বিনোদবাবুর বারণ সত্ত্বেও রাজুর সাথে ছুটে গেলাম। ওরা এতক্ষণে সেই বট গাছটার কাছে এসে পৌঁছে গেছে। এমন সময় রাজু বলল, ওই পারেসা, তোর তাবিজটা আলগা হয়ে গেছে রে, ভালো করে বেঁধে নে, এমনিতে আমার কাছে তাবিজ নেই। তাবিজটা খুলে আবার হাতে বাঁধতে যাবে এমন সময় রাজু চিৎকার করে উঠল, পরেশদা, পায়ে কি কামড়ালো রে? আলো আয় তো একটু। পরেশ তাবিজটা ফেলে দিয়ে সামনে রাখা হ্যারিকেনের আলোর কাছে গেল। রাজু মুখ নিচু করে পায়ে হাত দিয়ে বসে আছে। পরেশও হাঁটু কেড়ে সামনে বসলো। কি রে রাজু, কি হলো? হঠাৎ পরেশ লক্ষ্য করল রাজুর রূপ যেন পরিবর্তন হতে শুরু করলো। বিস্ফারিত চোখে সে চেয়েই থাকলো। হঠাৎ করে সে বলতে শুরু করলো, ছাড়বো না, কাউকে ছাড়বো না। সে বুঝলো বিপদ উপস্থিত। সে সেখান থেকে উঠে তাবিজের কাছে যেতে যাবে এমন সময় দুটো হাত তার গলা চেপে ধরল। হঠাৎ একটা আর্তনাদের শব্দ আমাদের দুজনেরই কানে একসঙ্গে এলো। আমরা শব্দ লক্ষ্য করে ছুটে গেলাম। গিয়ে দেখলাম সেখানে বিভৎস অতি মানবীয় একটা কাণ্ড। পরেশদার গলা টিপে তার উপর চেপে বসেছে একটা মূর্তি, আর সেই মূর্তির মুখের উপর চোখ পড়তেই ভয়ঙ্কর বিস্ময়ে আমরা হতবাক হয়ে গেলাম। এই যে গোবিন্দ! রাজু যেতে যাচ্ছিল, আমি হঠাৎ বাধা দিলাম তাকে। এমন সময় পরেশদা শান্ত হয়ে গেল, আর সঙ্গে সঙ্গেই চাঁদের লাল রং মিলিয়ে গেল। ফের ধপধপে সাদা জোছনা যেন ফুটে উঠল, আর পরক্ষণে গোবিন্দর মূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল, উধাও হয়ে গেল। শুধু পড়ে রইল একটা লাল রঙের তাবিজ আর জ্বলন্ত হ্যারিকেন ও পরেশদার মৃতদেহ। তাবিজটা কুড়িয়ে নিলাম আমি। পরদিন সকালে সবাইকে খবর দেওয়া হলো। স্বভাবতই পরেশদার পরিবার ভেঙে পড়ল, কিন্তু ততক্ষণে আমি আমার করণীয় ঠিক করে ফেলেছি, আর সমস্ত ব্যাপার আমার কাছে এখন দিনের আলোর মতো পরিষ্কার। কিছুই বুঝতে বাকি নেই। সেই অজ্ঞাত রহস্য ভর করেছে গোবিন্দর শরীরে। প্রত্যেক পূর্ণিমায় সে জেগে ওঠে। এবার আমি দিন গুনতে থাকলাম পরের পূর্ণিমার জন্য। এক সময় সেদিন এলো। আজ হয় মরব, আর না হয় এই রহস্যের সমাধান করব। রাজুকে বলেছিলাম গোবিন্দর ঘটনাটা কাউকে যেন না বলতে। আমার সাথে রাজু যাবে বলেছিল, কিন্তু আমি বললাম গোবিন্দকে নিয়ে যাব। গোবিন্দ রাজি হলো। বোধহয় তার ভেতরের অধিবাসী খুশি হলো। রাত উপস্থিত। রাত বাড়ার সাথে সাথেই গোবিন্দ এসে উপস্থিত হলো। এই নাও, তাবিজটা পড়ে নাও। হ্যাঁ, পড়ে নিচ্ছি, এখানে রাখুন বলেই হাত দিয়ে পাশে ইশারা করলো। আমি পাশে রেখে দিলাম। চলো যাওয়া যাক নাকি? হ্যাঁ চলুন। দুজনে বেরিয়ে পড়লাম। আর চোখে তাকিয়ে খেয়াল করলাম সে যথারীতি তাবিজটা হাতে বাঁধেনি। সব বুঝতে পারলাম। কিছুক্ষণ পর সেই বট গাছটার কাছে এসে পৌঁছালাম। সঙ্গে সঙ্গে দেখলাম গোবিন্দর চেহারা অন্যরকম একটা হয়ে গেল। চেহারার অবয়বটা গোবিন্দর মতো রইল বটে, কিন্তু সে যেন একটা হিংস্র অতি মানবীয় শক্তিতে পরিণত হলো। হঠাৎ সে উন্মুক্ত গলায় বলল, কি আমাকে তাড়াবি? তার হতে দিচ্ছি নে, তোদের সবাইকে শেষ করব আমি, সবাইকে। বলে এগিয়ে এসে সে গলা ধরতে গেল, কিন্তু কিসে একটা যেন বাধা পেল। সে ক্ষিপ্রতার সাথে বারবার ছুটে এলো, কিন্তু কিছুই করতে পারল না। একটা লাল রঙের বলয় তৈরি হলো আমার শরীরের চারিদিকে। সে সেটার বারবার ধাক্কা খেয়ে ছিটকে যাচ্ছে। এমন সময় আমার পকেট থেকে সে নীল রঙের তাবিজটা বার করে ছুঁড়ে দিলাম তার শরীরকে লক্ষ্য করে। তার সাথে সাথে দেখলাম গোবিন্দ শরীরটা হুমড়ি খেয়ে আলাদা হয়ে পড়ে গেল, আর তার বদলে একটা ছায়ামূর্তির অবয়বকে যেন সে নীল আলোটা বট গাছের সাথে ঠেসে ধরল।
আমি আমার পকেট থেকে সেই গুরুজির দেওয়া সুতোটা বার করে এক এক করে বট গাছের সাথে সেই ছায়ামূর্তিটাকে বেঁধে ফেললাম। তৎক্ষণাৎ একটা নীলচে আলোর প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। তারপর সব চুপচাপ। চাঁদ আবার নিজের রং ফিরে পেল। হঠাৎ বট গাছটা থেকে সমস্ত পাতা নিমিষে ঝরে পড়ল। সেই সঙ্গে রাজু এসে উপস্থিত হলো। তাকে আগে থাকতেই বলে রেখেছিলাম পেছনে পেছনে আসতে। আমি বললাম, ভয় নেই, বিপদ কেটে গেছে। আর কখনো এই গ্রামে কোনো রহস্য মৃত্যু ঘটবে না। অভিশাপ শেষ হয়েছে। আমার গলা কাঁপছে, কারণ যা দেখেছি তারপর এটাই স্বাভাবিক। গোবিন্দর জ্ঞান ছিল না। তার চোখে মুখে জল দিতেই তার জ্ঞান ফিরল। জড়ানো গলায় সে বলল, কি মাস্টারমশাই, আমি কোথায়? সব বলবো, চলো আগে গ্রামে চলো। তাকে ধরাধরি করে গ্রামে এনে সবাইকে খবর দেওয়া হলো। সবার কাছে ঘটনার সম্পূর্ণ বর্ণনা দিলাম। সবার মুখে হাসি ফুটে উঠল। ফ্যাকাশে সাদা হয়ে যাওয়া মুখগুলো নিমিষেই প্রাণোচ্ছল হয়ে উঠল। খালি দেখলাম গোবিন্দর মুখটা শুকিয়ে গেছে। বোধহয় এত মৃত্যু তার হাত থেকে ঘটেছে, সে সেটা মানতে পারছে না। সবাই ওকে বোঝানোর চেষ্টা করলো যে ও কিছুর জন্যই দায়ী নয়। ও শরীর ব্যবহার করে অন্য কেউ ঘটনাটা ঘটিয়েছে। গোবিন্দ বলল, প্রত্যেক পূর্ণিমার রাতেই আমার কোনো এক বলে যেন জ্ঞান থাকতো না। আমি যেন আমার মধ্যেই থাকতাম না, অথচ সকালে উঠে দেখতাম কোনোদিন আমার হাত ছড়ে গেছে, তো কোনোদিন জামা ছিঁড়ে গেছে। এই যে কেন হতো কিছুই বুঝতে পারতাম না, এখন বুঝতে পারছি। তাহলে আমি বাড়ি যাই মাস্টারমশাই। আমিও রাজু তার বাড়ি পর্যন্ত গেলাম। বাড়ি পৌঁছাতেই সে কান্নে ভেঙে পড়ল। মাস্টারমশাই, আমি এতগুলো প্রাণ নিয়ে নিলাম। আমি আমার বউকে মেরেছি, আমার প্রাণের প্রিয় মেয়েটিকেও মেরেছি। আমি বাঁচবো কি করে মাস্টারমশাই? আমি বাঁচবো কি করে আর মাস্টারমশাই? দেখো, তুমি কাউকে মারোনি, তোমাকে ব্যবহার করে অন্য কেউ মেরেছে। কেন ভাবছো তুমি এত কিছু? রাজু যথাসম্ভব সান্ত্বনা দিল। আমরা ওকে রেখে ফিরে এলাম। পরদিন সকালে উঠে চা পান করে ভাবলাম যাই একটু ঘুরে আসি গোবিন্দর বাড়ি থেকে। তার বাড়ি পৌঁছে দেখি দরজার ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া মিলল না। আমি রাজুর বাড়ি থেকে রাজুকে ডেকে আনলাম। দুজনে মিলে ডাকলাম, কোনো সাড়া নেই। রাজু বলল, মাস্টারমশাই, আমার কিন্তু ভালো ঠেকছে না, দরজা ভেঙে ফেলি। হ্যাঁ, তাই হোক। এবার আমরা দরজা ভেঙে ফেললাম। খোলা দরজায় যে দৃশ্যটা আমরা দেখলাম তাতে আমরা দুজনেই আটকে উঠলাম। দুজনেই মুখ ঢেকে ফেললাম। ঘরের ভিতরে একটা বাঁশের উপর একটা শাড়ির ফাঁসের সাথে ঝুলছে গোবিন্দ। আত্মহত্যা করেছে সে। শুনলেন দীপ্তেশ দাসের কলমে গ্রাম বাংলার একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প, রক্তাক্ত চাঁদ। গল্পটি কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু বন্ধুরা ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন গল্প আসলেই আপনি তা শুনে নিতে পারেন। আজকের জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন আমাদের এই বঙ্গকথা চ্যানেলকে।